আমরা দেখছি এই সময় গোটা দেশের এক ভয়ঙ্কর পরিস্থিতি। আমাদের দেশ খুব দেশের সরকারের দ্বারা আক্রান্ত, শাসকের দ্বারা আক্রান্ত এবং ক্ষতবিক্ষত। দেশের সংবিধান ক্ষতবিক্ষত, আক্রান্ত। দেশের ধর্মনিরপেক্ষতা আক্রান্ত। এক ভয়ঙ্কর জটিল পরিস্থিতি। স্বাধীনতা 1947 সালের পর এই ভয়ঙ্কর হুমকি, আক্রমণ, রক্তক্ষরণের সামনে ভারতবর্ষ আর কোনোদিন দাঁড়াননি। স্বাধীনতার পর একটা স্বাধীন ভারতবর্ষ এইভাবে আক্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা দেখছি বিজেপির নেতৃত্বে শুধুমাত্র দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতার পাশাপাশি মানুষের রুটি রুচি আক্রান্ত। দেশের প্রধান সমস্যা হচ্ছে এই সময়ে দুটা, এক হচ্ছে বেকারত্ব আর একটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। আমরা দেখছি মানুষ যেন বেকারত্ব নিয়ে, যুবকরা যেন কাজের জন্য, রুটি রুচির জন্য লড়াই করতে না পারে। দেশে মূল্যবৃদ্ধি নিয়ে যেন সাধারণ মানুষ কথা বলতে না পারে। আদানি আম্বানি টাকার পাহাড় কেন পর্বতে পরিণত হচ্ছেন সেই নিয়ে যেন কথা বলতে না পারে। সুপরিকল্পিতভাবে এই মুদ্রাগুলো, এই ইস্যুগুলাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের দেশের সরকার শাসক দল খুব প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্দির, সমুদ্রের নিচে যাওয়া, আকাশে যাওয়া, মানুষে মানুষে বিভাজন করা, রামের নামে মানুষকে আরো পিছনের দিকে ঠেলে নিয়ে যাওয়া, এই কায়দাগুলো তারা করছে। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি পুরো ভারতবর্ষে যেমন এই সমস্যা আরো বেশি ডাবল ইঞ্জিনের ফলে আমাদের রাজ্যেও পড়ছে। বেকারত্বের ভয়াবহ চিত্র গোটা ভারতবর্ষে যেমন আমাদের রাজ্য একই চিত্র হচ্ছে। এই বেকারত্বের হাহাকার যখন বাড়ছে তখন আমাদের রাজ্যে বেকারের হাতে কাজ না দিয়ে, রুটি রুজির সমস্যার সমাধান না করে আমরা দেখছি কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ শাসকের মদতে গোটা রাজ্যে প্রতিটা প্রান্তে, প্রতিটা গলিতে আমরা দেখছি নেশার এক বিশাল সাম্রাজ্য বিস্তার হয়ে গেছে। শুধু নেশা না, আমরা দেখছি এখন ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে যদি এনআইএ টিম আসে, মানব পাচারকারী পর্যন্ত আমাদের রাজ্যে 1 নম্বরে উঠে আসছে মানব পাচারকারীর সংখ্যা। পশ্চিমবঙ্গের মতো রাজ্য থেকে যখন 4 জন গ্রেপ্তার হয়, তখন ত্রিপুরার মতো মাত্র 30-41 লক্ষ মানুষ, সেখান থেকে প্রায় 21 জন গ্রেপ্তার হয়েছে। শাসক দলের নেতা কর্মীরা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন সামান্য এই নেশা কারবারের অভিযোগে, যখন পুলিশ ন্যূনতম ভূমিকা গ্রহণ করেন। চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা প্রতিদিন হু হু করে বাড়ছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি স্কুলের মধ্যে শিক্ষক নেই, যারা উচ্চশিক্ষিত, টেট, এসটিজিটি, এসটিপিজিটি দেওয়ার মতো সক্ষম, যোগ্য সম্পন্ন হাজার হাজার বেকার ঘুরছেন। পরীক্ষা দিলে রেজাল্ট হচ্ছে না, রেজাল্ট দিলে নিয়োগ করছেন না। স্কুলগুলো ফাঁকা, 1 থেকে 12 টিচার নেই স্কুলের মধ্যে। শিশু বিহার স্কুল থেকে সাবরুমের ছোট স্কুল, সমস্ত স্কুলে একই অবস্থা। কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, স্কুলে হেডমাস্টার নেই, প্রিন্সিপাল নেই। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। স্কুলে শিক্ষক না দিয়ে মেধাকে হত্যার চেষ্টা হচ্ছে, বেকারকে কাজ না দিয়ে তাকে অন্ধকারে ঠেলে নিয়ে যাওয়ার যে গভীর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি, উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটি আমরা ঠিক করেছি আগামী 14ই মার্চ আমরা একটা যুব জমায়েত সংগঠিত করব। স্লোগান হচ্ছে দেশ, সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায়, শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে আমরা 14ই মার্চ আগরতলায় যুব জমায়েত সংগঠিত করব। এই যুব জমায়েতের মিছিল ঠিক 11:30টায় প্যারাডাইস চমনি থেকে শুরু হবে। ওরিয়েন্ট চমনি শিশু উদ্যান বিপণী বিতানের সামনে আমরা সমাবেশ সংগঠিত করব। আমরা আহ্বান করব সমস্ত অংশের যুবক যুবতী যারা এখনো মনে করছেন যে না, ঘরে বসে কিছু একটা হয় কিনা, আমরা তাদের কাছে আহ্বান করব, না, একমাত্র বিকল্প বামপন্থী ছাত্র যুবরা। এই বিকল্প বামপন্থী ছাত্র যুব বাদ দিলে অন্য কোনো জায়গা নেই। ফলে যারা আজকে যুব মোর্চা করছেন, গত 6 বছরে একটা মিছিল যুব মোর্চা কর্মসংস্থানের দাবিতে করেনি। কিন্তু আমরা দেখেছি অসংখ্য ছবি আছে, যুব মোর্চার নেতা নেশা কারবারি গ্রেপ্তার হচ্ছেন, যুব মোর্চার নেতা অস্কনগর থেকে মানব পাচারকারী হিসেবে গ্রেপ্তার হচ্ছেন। ফলে আপনাকে এমন একটা সংগঠনের কর্মসূচিতে আপনি সামিল হবেন যে সংগঠনের তারা দাবি তুলে বেকার হাতে কাজ চাই, যারা খেতে পায় না তাদের মুখে খাবার চাই, মুখে দিয়ে বাঁচবার অধিকার জন্য যারা লড়াই করে, এর নাম হচ্ছে DYFI-TYF। আমরা সবার কাছে আহ্বান করবো, আসুন আমাদের মিছিলের লাইনকে লম্বা করুন। আপনার অধিকারের যে লড়াই, এই লড়াই আপনিও সামিল হন, কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি অধিকার কে কাকে দেয়।